মফস্বল শহরের মধুপুর গ্রামের কাছাকাছি বসবাস ছিল হামিমদের। হামিম খুবই ভালো একটা ছেলে ছিল। ছোটবেলা থেকেই বেশ মেধাবী এবং সৎ। তার আব্বা পাশেই রাজমিস্ত্রির কাজ করত এবং সেটা দিয়ে তাদের সংসার বেশ ভালো চলত। হঠাৎ করেই হামিমের বাবা একটি দুর্ঘটনায় মারা যান। উপর থেকে নির্মাণ সামগ্রী তার মাথায় পড়ে সঙ্গে সঙ্গে সেখানে স্পট ডেড হয়। তারপর থেকে হামিমদের জীবনে নেমে আসে এক দুর্বিষহ ঘটনা এবং দুঃখ। হামিম তার মা এবং বোনকে নিয়ে পড়ে ভীষণ বিপদে। হামিমের বয়স তখন খুব বেশি না। তারপর থেকে তাদের জীবনে একের পর এক নানান দুর্ঘটনা এবং নানান কষ্ট বয়ে আসে। কিন্তু হঠাৎ করেই এতিম হামিমের জীবন পাল্টে যায়। তার জীবনে আসে নুরা নামের একজন জিন। তিনি ছিলেন এক মুরব্বী জিন এবং সেই নুরা জিনের একটি মেয়ে ছিল, যেই মেয়েটির প্রেমে পরবর্তীতে হামিম পড়ে। এবং হামিম যখন জিনের দেশে যায়, সেখানে যাওয়ার পর যখন সেই মেয়েটির সঙ্গে পরিচয় হয়, যার নাম কিনা মেহেক ছিল, মেহেকের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই সে তার সঙ্গে হেসে খেলে ছোটবেলা থেকেই বড় হয়েছে। এই পুরো ঘটনাতে আজকে আপনারা জানতে পারবেন হামিমের সাথে কি ঘটেছিল এবং এতিম হামিম পরবর্তীতে কিভাবে মেহেকের সঙ্গে পরিচয় হয় এবং নুরা তাকে কিভাবে সাহায্য করেছিল। দরিদ্র এতিম ছেলের এই ঘটনার সর্বশেষ পর্যন্ত থাকতে আপনাদের সকলকে আমি অনুরোধ করব। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। সেই সঙ্গে অবশ্যই আপনারা ভিডিওতে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। তা না হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত আপনারা শোনার জন্য অনুগ্রহ করতে পারবেন না। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত আজকে চলুন শুনে আসি। সময়কাল 2009। তখন হামিমের বয়স মাত্র 10 বছর। সেই সময় হামিম বেশ ছোট এবং বেশ মেধাবী ছিল। হামিম শহরের পাশেই একটি বাসায় থাকত। হামিমের আব্বা রাজমিস্ত্রির কাজ করতেন। হামিমদের পরিবারে তার ছোট একটা বোন, সে, তার বাবা মা, এই চারজনই এবং খুবই সুখী একটা পরিবার ছিল। ছোটবেলা থেকেই হামিম দেখে আসছে তার বাবা তাদেরকে যা যখন মন চায় তখন এনে দেয় এবং হামিমের প্রতি কখনো অন্যায় অবিচার অথবা মারধর করে না, তাকে সর্বোচ্চটুকু ভালোবাসে। হামিমের জীবন বেশ ভালোই কাটছিল। পরিবারের সকলের সঙ্গে খাওয়া দাওয়া, স্কুলে যাওয়া আর খেলাধুলা করা সব মিলে তার জীবনের একটা অন্যরকম মিনিং ছিল। এবং বাবা যার মাথার উপর আছে, সেই জানে যে বাবা নামক এই ছাদটা থাকা কতখানি গুরুত্বপূর্ণ। একদিন হামিম এসে জানতে পারে তার বাবা একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। এত পরিমাণ কষ্ট পেয়েছিল সে। 10 বছরের ছোট্ট সেই হামিম, আমি আগেই বলেছি সে বেশ বুদ্ধিমান, সেই জন্য সে হয়তো তখন কিছুটা বুঝতে পারতো বা আজ করতে পারতো তার বাবা আর নেই পৃথিবীতে। তার বাবা এখন চাইলেও আর তাকে ডাকবে না, কিংবা সে বাবা বলে কাউকে ডাকতে পারবে না, আর কখনোই তার বাবা তাকে কোনো কিছু এনে দিবে না। শুধু কি তাই, তাদের পরিবারে এখন অভাব নেমে আসবে। তার বাবা চাল ডাল যাই এনে দিত সেটাই তারা খেয়ে ঘুমিয়ে পড়ত। অভাব থাকলেও তাদের পরিবারে অতটা কষ্ট ছিল না। কিন্তু বাস্তবতা কি জিনিস সেটা হামিম হাড়ে হাড়ে টের পেতে লাগলো তার বাবা যখন মারা গেল। তার বাবা মারা যাওয়ার পর তারা বেশ দুঃখ হারাক্রান্ত পরিবেশের মধ্যে দিয়ে বড় হলো। কিছু দিন যাওয়ার পর আত্মীয় স্বজন সকালে তাদেরকে সান্ত্বনা দিল। হামিম সমস্ত কিছু বন্ধ করে সে নিজেই শোক পালন করতে শুরু করলো, কারণ তার বাবা নেই। হামিম প্রায় টানা 3 দিন কেঁদেছিল তার বাবার জন্য। তার ছোট বোন, সে কিছু বুঝতো না, সে চুপচাপ হইতে থাকতো। তখন সে বেশ ছোট ছিল, তখনও স্কুলে ভর্তি হয়নি, হয়তো শিশু আনে বা ওই জাতীয় স্কুলে পড়ে। সে জানতো না যে তার বাবা আর নেই। সব মিলে তাদের পরিবার আস্তে আস্তে যেন খারাপ পরিস্থিতির দিকে যেতে শুরু করে। সময় গড়াতে থাকে। পরিবারের এমন অবস্থা হয় যে তার মা সামান্য একটা সেলাই মেশিন চালাতো, সেটা চালিয়ে টুকটাক তাদের সংসার চালাতে চেষ্টা করে। তার মা খুব বেশি পড়ালেখা জানা অথবা খুব বেশি দক্ষতা সম্পন্ন কেউ ছিল না। তবে হামিমদের বাসায় একটা বিষয় ছিল যে ওর মা সেলাইয়ের কাজ জানতো এবং ওর বাড়িতে কোনো সেলাই মেশিন ছিল না। ওর মা পাশেই একটা দর্জির দোকানে দিনরাত মেহনত করে ওদের খাওয়ার ব্যবস্থা করা শুরু করে। কিছু বছর যায় মাঝখানে, কিন্তু ওদের পরিবারের কেউ ওদেরকে দেখাশোনা করা অথবা ওই জাতীয় কোনো কিছু করতে সাহায্য করে না। কেন যেন মানুষ মারা যায়, কেন মানুষ এরকম এতিম ছেলে মেয়ে রেখে যায়,
এটা আসলে বোধগম্য হয় না। হামিমদের ঠিক তেমনই অবস্থা হয়েছিল। কোনো আত্মীয় স্বজন তাদেরকে দেখতো না, কেউ তাদের দিকে ফিরেও তাকাতো না। এমনকি তার বাবা মারা যাওয়ার কিছু মাস হয়তো তাদেরকে সহায়তা করেছে, তারপর আর কেউ তাদের দিকে তাকাতো না। সব মিলিয়ে জীবনটা এমন ভাবে আগাবে হামিম কখনো ভাবতে পারেনি। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। হামিমের বয়স 13-14 বছর হলো। ঠিক সেই মুহূর্তে তার মা যেখানে কাজ করত সেখান থেকে হঠাৎ করে একটি দুর্ঘটনায় তার হাতের দুটো আঙ্গুল কেটে পড়ে যায়। তারপর থেকে তাদের জীবনের জন্য আরো কষ্ট নেমে আসে। যে গুরুত্বপূর্ণ আঙ্গুল দিয়ে সে সেলাইয়ের কাজ করত সেটা এখন আর সে করতে পারবে না। এমনটা দেখে তাদের পরিবার একদম বিক্ষিপ্ত হয়ে পড়ে। তার মা অসুস্থ হবার কিছুদিন পরেই তার ঘরে যেন অভাব চলতে শুরু করে। এত পরিমাণ অভাব যে ঠিকমতো তারা ওইখানকার ঘর ভাড়াটা পর্যন্ত দিতে পারছিল না। তারা ঘর ভাড়া করে সেখানে থাকতো। হামিমের পড়াশোনাও ঠিকঠাক মতো তখন চলছিল, কিন্তু হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাদের পড়াশোনাও বন্ধ হয়ে যায়। এমতো অবস্থায় তাদের ঘরে 3 বেলা খাবার জোটাও যেন একদম কষ্টকর হয়ে পড়ে। সেখানে পড়াশোনা তো পরের কথা। হামিমের মা বলে, তুই পড়াশোনা বন্ধ করিস না বাবা, আমি তোকে পড়াশোনা করাবো, যত টাকা পয়সা লাগে আমি এনে দিব, তবুও তুই দয়া করে পড়াশোনা বা এই জাতীয় কোনো কিছু বন্ধ করিস না। হামিম তো যখন বড় হয়েছে সে কিছুটা বুঝতে পারে যে পরিবারের পাশে এখন তার দাঁড়ানো উচিত। সে কি করবে? গত 2 দিন ধরে বাসায় মাত্র 2 বেলা রান্না হয়েছে, তাও 2 বেলা খাওয়ার পর খাবার শেষ হয়ে গিয়েছে। গত 3 দিনে 6 বেলা 9 বেলার জায়গায় তারা খেয়েছে মোটে 5 বেলা, আর বাকি 4 বেলা না খেয়ে থেকেছে। এই অবস্থায় জীবন তো চলতে পারে না। অন্তত পক্ষে কিছু টাকা ইনকাম বা রোজগার করাটা জরুরি। পরের দিন সকালবেলা উঠে হামিম স্কুলের ব্যাগ কাঁধে করে সোজা স্কুলে না গিয়ে চলে গেল বাজারের দিকে, যদি কোনো কাজ পাওয়া যায়। তার স্কুলের ব্যাগটাই বই খাতা তেমন কিছু একটা ছিল না, কারণ সে বাড়িতে রেখে এসেছে ওইগুলো। আর ওই অবস্থায় সে বাজারে গিয়ে কাজ খুঁজতে শুরু করে, কিন্তু পুরো শহরের কেউ তাকে কাজ দেয় না। বলে, তোর মতো ছোট ছেলেকে দিয়ে কি কাজ করাবো, আমাদের কাছে কোনো কাজ নেই, যা এখান থেকে। এরকম করে দূর দূর করে তাড়িয়ে দেয় সেখান থেকে। শেষমেশ বিকেলের আগে সে একটা হোটেলের সামনে গিয়ে খাবারের দিকে তাকিয়ে থাকে, কারণ সে সারা দিন কিছু খায়নি। স্কুল ছুটির সময় হয়ে এসেছে, এখন তাকে বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে আর তার মাকে বলতে হবে যে সে স্কুল থেকে ফিরেছে, কারণ তার মা ভীষণ রাগ করবে যদি সে দেখে যে স্কুল না গিয়ে হামিম এইসব করে বেড়াচ্ছে। বিকেলের খানিকক্ষণ আগে, মানে স্কুল ছুটি দেওয়ার আধা ঘন্টা আগে, সে একটা কাজ পেল। কিছু থালা বাসন ধোয়ার কাজ ছিল হোটেলের। হামিম বলল, ঠিক আছে, আমি করে দিতে পারবো। খুব যত্ন সহকারে একদম চকচক করে সেই থালা বাসনগুলো সে পরিষ্কার করে দিল, খুব দ্রুততম সময়ের মধ্যে। ওইটা দেখে ওইখানকার মালিক বলল, ঠিক আছে, কাজ যেহেতু করেছিস তাহলে খাবার পাবি, যা এই খাবারটুকু নিয়ে যা। হামিমের রাতের খাবারের বন্দোবস্ত হলো। কিছু ভাত, পাতলা ডাল আর একটু সবজির ব্যবস্থা হয়েছে সেখান থেকে। হামিম সেই খাবারগুলো নিয়ে বাড়িতে চলে আসলো। আসার পর হামিম বাড়িতে মিথ্যা কথা বলল। খাবারগুলো এক আন্টি তাকে দিয়েছে, এই আমাদের পরিচিত, বলেছে যে নিয়ে যা। আম্মা কিছু বললেন না সেই রাতে। হামিম চুপচাপ খাবারগুলো নিয়ে সকলকে নিয়ে খেলো। ওদিকে রাতে সত্যি খাবারের কোনো ব্যবস্থা ছিল না। পরের দিন সকালবেলা কি রান্না হবে সেটা নিয়েও শঙ্কিত। তবে পরের দিন সকালবেলা উঠে হামিম দেখতে পেল বাসায় রান্না হয়েছে। নিশ্চয়ই তার মা কোথা থেকে চাল ধার করে নিয়ে এসেছে। হামিমের মা কোথা থেকে নিয়ে এসেছে সেটা হামিম জানে না, কিন্তু ওদিনকে প্রতিদিনকার মতো স্কুলে যাওয়ার পথে হঠাৎ করে সে খেয়াল করে তার মা পাড়ার যে দোকান ওখানে দাঁড়িয়ে আছে এবং দোকানদার তাকে কথা শোনাচ্ছে, কারণ দোকানে বাকি পড়েছে, টাকা দেয় না, নানান অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এগুলো হামিম আড়াল থেকে শুনতে পেল। তখন সে চিন্তা করলো, এখন থেকে সে আর স্কুলে যাবে না, সে কাজ করবে, পরিবারের পাশে দাঁড়াবে, কিন্তু তাকে কাজ দেবে কে, এটাই সে ভেবে কোলাতে পারছে না। হামিম এর পরের দিন থেকে প্রতিদিন কাজ করতে যেতে শুরু করলো, কিন্তু সে সারাদিন ঘুরতো, কিন্তু কেউ তাকে কাজ দিত না। এরকম করতে করতে 4 কি 5 দিন পার হয়েছে। সে পথে পথে ঘুরতো, এই জায়গা থেকে ওই জায়গায় ঘুরতো, কিন্তু কেউ তাকে কাজ দিত না। কাজ দিত না এই কারণে যে সে ছোট বাচ্চা, তারপর আবার স্কুল ড্রেস পরা, এই অবস্থায় কাজ দিলে তাদের প্রবলেম হবে, এটা ভেবেই দিত না। আর অনেকেই তো তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। সারা দিন সে না খেয়ে থাকতো। হামিম সেদিনকে স্কুলে না গিয়ে বাজারে বাজারে গঞ্জে গঞ্জে কাজ খুঁজে বেড়াচ্ছিল। সন্ধ্যার আগে আগে, মানে দুপুরের পর পর তার খুব ক্ষুধা লেগেছিল। ট্যাপ থেকে একটু পানি খেয়ে সে ওই অবস্থায় ঘুমিয়ে পড়েছে ওই বট গাছটার নিচে। ওদিনকে আবার ওইখানকার বাজার ছিল। বাজারটা শেষ করে কখন রাত হয়ে গিয়েছে হামিম নিজেও বলতে পারবে না।
আজকে বাসায় চাল ডাল না নিয়ে গেলে আজকে ওর বোনটা না খেয়ে থাকবে। আর ওর মা কোথা থেকে হয়তো খাবার জোগাড় করার জন্য গিয়েছে, কিন্তু এটা হামিমের সহ্য হচ্ছে না। হামিম সেখানে ঘুমিয়েছিল। বেশ খানিক্ষণ পর হামিমের ঘুম ভাঙল, কিন্তু ততক্ষণে প্রায় মধ্যরাতের কাছাকাছি হয়ে গিয়েছে। রাত প্রায় 10:30 11টা বেজে গিয়েছে। এই অবস্থায় হামিম আচমকা ঘুম থেকে উঠে পড়ে। উঠে লাফ দিয়ে দেখে পুরো বাজার শূন্য হয়ে গিয়েছে। সে এখন পর্যন্ত বাড়ি যায়নি। নিশ্চয়ই তার মা তাকে খুঁজে বেড়াচ্ছে। সে বেশ খানিক্ষণ এদিক ওদিকে খোঁজাখুঁজি করলো, কিন্তু তার মাকে এবং কোনো কিছুই পেল না আর কি। সে কোন বাজারে এসে পড়েছে এবং সে কোথায় কোন দিক দিয়ে বাড়িতে যাবে, তার মাথায় প্রায় 5-10 মিনিট কিছু ঢুকছিলই না। হামিম উঠে হাঁটতে শুরু করলো। বেশ খানিক্ষণ হাঁটাহাঁটি করার পর সে তার নিজের গ্রামে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। কারণ সে কোন দিক দিয়ে এসেছে, কখন এসেছে বা কখন এখানে ঘুমিয়ে পড়েছে তাও সে বলতে পারবে না। সে সারা দিন এরকম অক্লান্ত পরিশ্রম করে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে সে উঠে কোনো তালগোল মেলাতে পারছে না। সে হেঁটে যাচ্ছিল। ওই মুহূর্তে হামিম হঠাৎ করে কান্না করে ফেলে। সে যাচ্ছিল একটা মসজিদের সামনে দিয়ে। সেই মসজিদটা ছিল হচ্ছে নির্মাণাধীন একটি মসজিদ। মসজিদের বারান্দা থেকে একজন মুরব্বী নেমে আসলো। মসজিদ তখনও পূর্ণ নির্মাণ হয়নি, ভেতরটা কমপ্লিট হয়েছে, কিন্তু বাইরের কিছু অংশের কাজ তখনও বাকি আছে। মসজিদ থেকে একজন মুরব্বী লোক নেমে আসলেন। হামিমকে সেখানে কান্না করতে অবস্থায় দেখে মুরব্বী লোকটা বললেন, এই যে বালক, এদিকে আসো। তুমি কান্না করছো কিসের জন্য? আর এত রাতে তুমি এখানে কি করছো? তোমার শরীরের এটা কি পোশাক? পেছনে আমার ব্যাগ আছে। তুমি কি স্কুল থেকে ফিরলে নাকি এখন? হামিম তখনও কান্না করছিল। ছোট্ট হামিমের কান্না দেখে বৃদ্ধ সেই মুরব্বী লোকটা বললেন, কি হয়েছে তোমার বাবা? তুমি বলো, তুমি কান্না করছো কিসের জন্য? কিছু হয়েছে তোমার? হামিম তখন একে একে সমস্ত কথাগুলো বলল। তার পরিবারের কথা, তার হারিয়ে যাওয়ার কথা, তার এরকম স্কুল ফাঁকি দিয়ে এরকম কাজ করার কথা, তার মায়ের এরকম বকুনি শোনার কথা, সমস্ত কিছু সে শোনালো। মুরব্বী সেই লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বালক, তুমি এখানে বসো, আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি। হামিম তখন বলল, না, আমি কারোর কাছ থেকে দয়া বা দান নিতে চাই না, আমি ভিক্ষাও করতে চাই না, আমি কাজ করে মেহনত করে তারপর টাকা নিতে চাই। আপনি আমাকে কোনো কাজ দিবেন? লোকটি বলল, আমি তোমাকে কি কাজ দিব বলো? তুমি তো ছোট ছেলে, তুমি কাজ করবে কিভাবে? হামিম বলল, আমি কাজ করতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে শুধু একটা কাজ দিন, আমি কাজটা শেষ করতে পারবো। লোকটি তখন বললেন, সত্যি তুমি পারবে? হামিম লোকটির দিকে তাকালো। তার চোখের মণিটা একদম নীলবর্ণ ছিল, আর তার দাড়ি ছিল একদম কোমর পর্যন্ত। এত লম্বা দাড়ি হামিম জীবনে কোনদিন দেখেনি। সে ছিল প্রায় 6 ফুটের মতো লম্বা একজন ব্যক্তি এবং কুজো হয়ে হামিমের দিকে তাকাতো। বেশ লম্বা লম্বা চুল দাড়ি এবং মোজটা ছিল না, তাতে বোঝা যাচ্ছিল সে মুসলিম জিন। কিন্তু এটা হাবিব জানতো না যে সে একটা জিন ছিল। সে জানতো সে একটা মানুষ, কিন্তু লোকটি যে একটা জিন ছিল সেটা হামিম দিন যাওয়ার পর বুঝতে পারে, এবং আসলে বুঝতে পারে যে এই লোকটি তাকে অলৌকিক কায়দায় কিছু জিনিস উপহার দিয়েছে। ওদিনকে রাতে লোকটি তখন বলে, ঠিক আছে, তুমি তাহলে কালকে থেকে আমার এখানে কাজের জন্য আসো, আমি তোমাকে কাজ করতে দিব। তুমি যদি চাও যে কাজ না করে আমার কাছ থেকে অর্থ নিবে, তাহলেও তুমি নিতে পারবা। এই মসজিদের নির্মাণ কাজ চলছে, এটা তো মানুষের পাশের অংশ, ওই পাশের অংশ তোমাকে শেষ করতে হবে। তুমি যদি সেই কাজগুলো করতে পারো তাহলে আমি তোমাকে পারিশ্রমিক দিব, ঠিক আছে? তখন হামিম বলল, আচ্ছা ঠিক আছে, আমি সেটা করতে পারবো। ওই মুহূর্তে মুরব্বী সেই লোকটি হামিমের কাছে একটি ব্যাগ এগিয়ে দিলেন, একটি থলে। বললেন, হামিম, তুমি এই থলেটি নিয়ে আজকে বাড়িতে যাও। আজকে আমি তোমাকে এই জিনিসগুলো অগ্রিম দিলাম তোমার কাজের উপহার হিসেবে। তুমি এই জিনিসগুলো নিয়ে যাও, আর বাকি জিনিসগুলো তোমাকে আস্তে আস্তে ধাপে ধাপে আমি দিব। তুমি আমার সঙ্গে কাজ করতে পারবে তো? হামিম বলল, অবশ্যই পারবো। ঠিক সেই মুহূর্তে হামিম ব্যাগের থলেটা নিয়ে ওইখান থেকে হেঁটে বের হয়ে যাচ্ছে। বৃদ্ধ সেই মুরব্বী লোকটা বললেন, হামিম, তুমি কি তোমার বাড়ির রাস্তা চিনে যেতে পারবে? রাত তো অনেক হয়েছে, চলো আমি তোমাকে দিয়ে আসি। মুরব্বী লোকটা আমাকে এই কথা বলে এসে আমার হাত ধরে সোজা হাঁটতে শুরু করলো। আমি জানি না আমার গ্রামের রাস্তা কোনটা কিংবা কতটুকু দূরে, আমি কোথায় এসে পড়েছি তাও আমি বলতে পারবো না। হাঁটতে হাঁটতে আমি তখন মুরব্বী লোকটার পাশ দিয়ে যাচ্ছি। লোকটি আমাকে কিছুটা দূর নিয়ে যাওয়ার পর হঠাৎ করে আমি খেয়াল করলাম আমি আমাদের বাড়ির যে গলিটা আছে, বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটার সামনে চলে এসেছি। আশ্চর্য হয়ে গেলাম, আমি 5 মিনিটও হাঁটিনি, কিন্তু এই রাস্তার সামনে আমি কিভাবে চলে আসলাম? তাহলে কি এই মসজিদটা আমাদের বাড়ির খুব কাছেই? মুরব্বী লোকটা বললেন, তুমি প্রত্যেক দিন ঠিক এই রাস্তা ধরেই হেঁটে আসবা, তাহলে তুমি এখানে পৌঁছে যেতে পারবা, ঠিক আছে?
আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, এই রাস্তা ধরে আসবো, কিন্তু এত তাড়াতাড়ি আমি এখান থেকে আসলাম কিভাবে? তখন বৃদ্ধ সেই মুরব্বী লোকটা বললেন যে, এইভাবে এসেছো, এখন যাও, রাস্তা তো অল্প, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গিয়েছো। আমি তোমাকে রাত্র বলে এগিয়ে দিয়ে গেলাম, কিন্তু কালকে থেকে কিন্তু তোমাকে যথাসময় এখানে গিয়ে উপস্থিত হতে হবে, ঠিক আছে? তখন হামিম বলল, আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে এখানে উপস্থিত হয়ে যাব। হামিমের হাতে সেই ব্যাগটি বেশ ওজন। হামিম হাঁটতে হাঁটতে হঠাৎ করেই বৃদ্ধ লোকটির সঙ্গে কথা বলতে লাগলো। সে খেয়াল করলো তার পেছন থেকে সেই বৃদ্ধ লোকটি গায়েব হয়ে গিয়েছে, চলে গিয়েছে তাকে না বলে। আশ্চর্য হয়ে গেল হামিম, বৃদ্ধ লোকটি কোথায় গেল? যাই হোক, সে কোনো কিছু চিন্তা করলো না। তখনও হামিম জিনজাতি বা জিনদের সম্পর্কে তেমন কোনো কিছু জানে না, বা ওরকম কোনো জ্ঞান বা উপলব্ধি তার হয়নি। হামিম হাঁটতে হাঁটতে চলে গেল তার বাড়ির দিকে। তার মা তাকে হন্য হয়ে খুঁজে বাড়িতে এসে কান্না করছে, কারণ তার ছেলে হারিয়ে গিয়েছে। হামিম যখন দরজা টোকা দিল, দরজা খুলতেই হামিমের মা তাকে ধরে তার গালের কষে থাপ্পড় মারল। বলল, তুই কোথায় গিয়েছিলি? তোর জন্য কত চিন্তা হচ্ছিল। স্কুল ছুটি হয়েছে সেই 4টা বাজে, আর এতক্ষণ প্রায় রাত 12টা বাজে। এই বাকি 8 ঘন্টা তুই কোথায় ছিলি? হামিম তখন চুপ করে আছে। হামিমের হাতে একটা ব্যাগটা তার মা হাত থেকে নিল, বলল, এর ভিতরে কি? হামিম তখন বলল, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম, কিন্তু আমি সেই কথাটা বলতে পারছিলাম না। আজকে আমি তোমাকে কথাটা বলি। আমি আসলে এই কয়েকদিন একদিনও স্কুলে যাইনি। আমি কাজের সন্ধানে কাজ খুঁজে বেরিয়েছি। কাজ পেলে সেগুলো করে আমি বিভিন্ন খাবার দাবার নিয়ে আসতাম। তুমি দেখেছো না, আমি বলতাম এই আন্টি দিয়েছে, ওই আঙ্কেল দিয়েছে। আসলে ওইগুলো আমি নিজে কাজ করে তারপর নিয়ে আসতাম। আর আজকেও কাজের সন্ধানে গিয়েছিলাম, কিন্তু কাজ কেউ দিত না। আজকে এত ক্লান্ত ছিলাম যে ক্ষুধা অবস্থায় আমি ওই অবস্থায় পানি খেয়ে বাজারের একটি গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ি। তারপর ঘুম থেকে উঠি অনেক দেরি করে। এজন্যই আজকে আমার দেরি হয়েছে। তবে একটা ভালো কাজ হয়েছে, আসার পথে এক মুরব্বী কাকার সঙ্গে দেখা হয়েছে। আঙ্কেলটি আমাকে কাজ দিবে বলেছে, কালকে থেকে যেতে বলেছে। আমি কি যাবো মা? তুমি দেখো তুমি কত কষ্ট করো, আর তুমি এই অবস্থায় আমাদেরকে তুমি পালতে পারবে না। আমি তোমার ওরকম কথা বলছি না যে তুমি পারবে না, কিন্তু আমি চাই সংসারের দায়িত্বটুকু আমি নিতে। তুমি দয়া করে আমাকে এরকম মানা করো না। ওই মুহূর্তে হামিমের মা তখন হামিমকে জড়িয়ে ধরলো, বলল, আমার বাপজান, তুই এরকম কষ্ট করে বেড়াচ্ছিস, আমি তো জানতাম না, আর আমি থেকে মারলাম। এটা কি নিয়ে এসেছিস তুই? হামিম তখন বলল, এটা ওই মুরব্বী লোকটা আমাকে দিয়েছেন, যার বাড়িতে আমি কাজ করব। তিনি এটা আমাকে দিয়েছে। তবে তিনি বেশ ভালো একজন লোক। তিনি আমাকে বলেছে আমি পড়াশোনাও করতে পারবো এবং তার পাশাপাশি কাজ করতে পারবো। আমি প্রত্যেক দিন স্কুল শেষে তার ওইখানে গেলে সে আমাকে কাজ দিবে, এবং আমি স্কুল থেকে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। উনি আমাকে বলেছে দুপুরের পর যেতে। আমি দুপুরের পরপরই যাবো, এখানে অর্ধেক বেলা স্কুল করব, এবং সেটা স্কুলের হেডমাস্টার বা যার সঙ্গে হোক তুমি সেটা কথা বলবে, আর বাকি পড়াশোনা আমি ঠিকই মেনটেন করব। তুমি চিন্তা করো না এই বিষয়ে। হামিমের মা তখন হামিমকে জড়িয়ে ধরল। ছোট্ট রাহেলা সেটা বুঝতে পারছিল না, হামিমের ছোট বোন। তখন তারা যখন সে ব্যাগটা খুললো, খোলার পর দেখতে পেল ব্যাগের ভিতরে চাল, ডাল, তেল, নুন এবং সমস্ত জিনিসপাতি আছে। কিন্তু ওরা যখন সমস্ত জিনিসপাতিগুলো বের করলো, ওই জিনিসপাতিগুলো এক জায়গায় রাখার পর দেখলো এই থলের মধ্যে থেকে তো এতগুলো জিনিস বের হওয়া কখনোই সম্ভব না। প্রায় 1 বস্তা সামগ্রী তার ভিতরে। চাল ছিল প্রায় 15-20 কেজির মতো, তেল, নুন, ডাল, আটা এবং নানান ধরনের জিনিসপাতি দিয়ে যা কিনা একটা পরিবারে লাগে ওই ব্যাগের ভিতর ভরা ছিল, ছোট্ট একটা থলের ভিতরে। এই 20 কেজি ওজনকৃত চালের ওজনই তো 20 কেজির উপরে হবে। তাহলে হামিম এই জিনিসটা ধরে কিভাবে নিয়ে আসলো, সেটা যেন হামিম এবং তার মা দুজনেই কোনো কিছু বুঝতে পারছিল না। যাই হোক, তাদের ওই রাত বেশ দুঃখ এবং হাসি খুশিতেই কাটলো। হামিম ঘুমিয়ে পড়ল। রাত্রেবেলা হামিম স্বপ্ন দেখল, খবরদার তুমি আমার কথা আর কাউকে বলবে না। তোমার মাকে বলেছো, কিন্তু আর কাউকেই তুমি এই কথাটা বলতে পারবে না যে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। বললে আমি তোমার সঙ্গে আর দেখা করতে আসবো না। পরের দিন সকালবেলা হামিম ঘুম থেকে উঠল এবং সে বুঝতে পারল যে বৃদ্ধ মুরব্বী লোকটা তাকে এই স্বপ্ন কেন দেখিয়েছে, বা এই স্বপ্ন সে কেন দেখেছে। নিশ্চয়ই এই কথা কাউকে না বলার জন্য আর কি। মুরব্বী লোকটা অবশ্য সেটা ইঙ্গিত করে বলেছিল যেন এই কথা কাউকে না বলি, কিন্তু মাকে বলার পর হামিম এই স্বপ্নটা দেখেছে, মানে আর কাউকেই কথা বলা যাবে না। হামিমদের বাড়িতে বেশ ভালো টাকায় বকেয়া পড়েছে বাড়িওয়ালার কাছে। পাশাপাশি বিদ্যুৎ বিল না দিলে হয়তো কারেন্ট কেটে দিবে, মানে ওই বাড়িওয়ালা কেটে দিবে আর কি। আর তাছাড়া বাড়িওয়ালা এখান থেকে বেরও করে দিতে পারে। আর হামিমদের বাড়িতে এতদিন খাবারের কোনো অভাব ছিল, খাবার ছিল না, সেখানে বিদ্যুৎ বিল কিভাবে দিবে, বাসা ভাড়া কিভাবে দিবে, এটা নিয়েই তারা এক প্রকার শঙ্কিত ছিল।
হামিমের মা অবশ্য এই কয়েকদিন তার গ্রামে গিয়েছে জমি বিক্রি করার জন্য। তার বাবার জমি ছিল, তবে ওই যে গ্রামের মানুষজন সকলে জমি বিক্রি করতে দেয়নি বা ঠকিয়েছে, এই জাতীয় কিছু ব্যাপার ছিল, যার কারণে হামিমের মা সেটাও করতে পারেনি। যাই হোক, এর পরের অধ্যায় থেকে শুরু হবে হাবিবের জীবনের এক অন্যরকম অধ্যায়, যে অধ্যায়ে সে এক জিনের দেশে যাবে কাজ করার জন্য। কিন্তু হামিম ততক্ষণ পর্যন্ত জানতো না যে নুরা নামের সেই লোকটি যার আন্ডারে সে কাজ করে সে আসলে একটি জিন, এবং সে হঠাৎ করে একদিন তাকে তার পরিচয় দিবে বা জানাবে। সেই বিষয়গুলো শুনলে আপনারা সকলে অবাক হবেন। পরের দিন সকালবেলা হামিম উঠে স্কুলে গেল। স্কুল থেকে দ্রুত ফিরে সে ওই একই সময়ে কাজের উদ্দেশ্যে সেখানে গেল। হামিমের মা জানতো হামিম কাজ করার জন্য সেখানে যায়। হামিম সেই মসজিদের বারান্দায় বসে আছে। দুপুরে নামাজও পড়া শেষ, সকল মুসল্লিরা বের হয়ে গিয়েছে। ওই মুহূর্তে মসজিদের ভিতর থেকে এক মুরব্বী লোক বেরিয়ে আসলেন। এই লোকটি ছিল সেই নুরা জিন। সে এগিয়ে এসে হামিমকে বলল, হামিম, তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত? হামিম তখন বলল, হ্যাঁ, আমি যাওয়ার জন্য প্রস্তুত। হামিম তখন সেই বৃদ্ধ মুরব্বী লোকটার হাত ধরল। হাত ধরে সে বৃদ্ধ মুরব্বী লোকটার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে। হঠাৎ করেই হামিম খেয়াল করলো রাস্তাটা পরিবর্তন হয়ে গিয়েছে, এবং যে রাস্তা ধরে হাঁটছিল সেই রাস্তা এখন নেই। মাটির একটা রাস্তা, দুই পাশে সারি সারি এক ধরনের অদ্ভুত রকমের গাছ। এবং সে যখন হাঁটতে হাঁটতে একটু সামনে গেল, দেখতে পেল একটি মসজিদ সেখানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে, এবং সেই মসজিদে বেশ কিছু অদ্ভুত দেখতে লোক কাজ করছে। প্রত্যেকটা লোকের কান বাহিরের দিকে, মুখ বেশ লম্বা, এবং চোখগুলো বেশ অদ্ভুত এই বৃদ্ধ লোকটার মতো। বৃদ্ধ লোকটা যখন মানুষটাকে নিয়ে গেল, হামিমকে নিয়ে গেল, তখন সেখানে থাকা সকল জিনেরা হামিমকে দেখে ওনাদেরকে আগে থেকেই বলে রেখেছে একজন মানুষ আসবে কাজ করার জন্য, তোমরা তাদেরকে কখনো বলবে না যে তোমরা জিন, ঠিক আছে? ওইখানকার জিনেরা ঠিক সেরকম ভাবেই হামিমের সাথে মিশতে লাগলো এবং হামিমকে দিয়ে কাজ করাতে লাগলো। হামিমকে কাজ না করালে সে নিশ্চয়ই ফ্রিতে কোনো কিছু নেবে না, সেটা মুরব্বি সেই জিনটা বুঝতে পেরেছিল। যাই হোক, হামিম সেখানে এসে কাজ করতে লাগলো। এইখানকার জিনেদের ইমারতে তৈরি করার ইট গুলো অনেক বড় বড়, আমাদের এখানকার এত ছোট ছোট ইট না, একটা ইটের ওজন অনেক বেশি। হামিমকে প্রথমে ইট বহনের কাজ দেয়া হলো। হামিম এই প্রান্ত থেকে ওই প্রান্তে সারা দিন ভরে ইট বহন করত, শুধুমাত্র দেয়ালের ভিত বা গাঁথনি স্থাপন করার জন্য। হামিম সেই কাজগুলো খুব কষ্ট সহকারে করত, এবং যখন হামিম দেখত যে তার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, আরেকটা জিনিস হামিম ভেবে অবাক হচ্ছিল। প্রথম কয়েকদিনই সে অবাক হয়েছে, এমনকি বৃদ্ধ সেই মুরব্বী লোকটার কাছে সে জিজ্ঞাসা করেছে, কিন্তু মুরব্বী লোকটা বলেছে, তুমি কাজ করো, অতিরিক্ত কোনো কথা বলবে না, তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। হামিম এই জন্য কোনো কথা বলতো না, কিন্তু সে সমস্ত কিছু দেখতো এবং বুঝতো। ব্যাপারটা হচ্ছে, হামিম যখন এখানে আসতো তখন হচ্ছে দুপুরবেলা ছিল, কিন্তু হামিম সারা দিন কাজ শেষ করে যখন বাড়িতে ফিরত, তখন হামিমদের ওইখানে সন্ধ্যা সন্ধ্যা ভাব থাকতো, আর এখানেও সন্ধ্যা সন্ধ্যা ভাব নেমে আসতো। হামিম বুঝতে পারতো না যে এত কম সময় কাজ করেছে, অথচ মনে হয়েছিল যে কত দ্রুত সে কাজ করেছে, অথচ মাঝখানে মাত্র 3-4 ঘন্টা সময় পার হয়েছে। দিনের পর দিন এরকম কাটতে লাগলো। হামিম প্রত্যেক দিন স্কুল শেষ করে ওই টাইমে সে কাজ করার জন্য আসতো, এবং প্রায় বেশ খানিকক্ষণ কাজ করে বিকেল পর্যন্ত কাজ করে সূর্য ডোবার আগ পর্যন্ত সে ওইখান থেকে চলে আসতো, এবং মুরব্বী সেই লোকটি তাকে এগিয়ে দিয়ে যেত তার বাড়ির রাস্তা পর্যন্ত। হামিম জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি? মুরব্বী লোকটা বললেন, কি কথা? হামিম বলল, আচ্ছা, আপনাদের ওইখানে সময় এরকম কিসের জন্য? আপনি আমাকে কোথায় নিয়ে যান, আর আপনি কে? মুরব্বী লোকটা একটু চোখ রাঙালো, রাঙিয়ে বলল, দেখো, তুমি এই কথা আমাকে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করলেই তুমি আর কাজ পাবে না, আমার সঙ্গে তুমি আর যেতে পারবে না, তোমাকে এই কথা আমি আগেই বলেছি। হামিম বলল, আমি বুঝতে পারি যে আপনি কে, আমি আগে হয়তো বিষয়টা বুঝতে পারতাম না, এই কয়েক মাস কাজ করার পর আমি বুঝতে পেরেছি যে আপনি কে এবং আপনারা কারা। আমি এই কথা কাউকে বলবো না, একমাত্র দৈবিক শক্তির অধিকারী এবং এরকম কোনো কিছু যদি হয়ে থাকে, তাহলে আল্লাহর আরেকটা সৃষ্টি, আরেকটা মাখলুকাত জিন জাতি আছে, যারা কিনা আপনি হবেন। আমি কি ঠিক কথা বলেছি? তখন অন্ধকার, গলির আশেপাশে কেউই নেই। বৃদ্ধ মুরব্বী লোকটা তখন খানিকটা রেগে গেল, রেগে গিয়ে বলল যে, আমরা যে জিন সেটা তুমি কিভাবে টের পেলে? হামিম তখন বলল, আমি জানি, জিন জাতি সম্পর্কে আমি কিছু কিছু বিষয়ে বেশ ভালো পারদর্শী, পাশাপাশি আমাদের স্কুলের কয়েকটা বইতে, লাইব্রেরিতে আমি জিন জাতি সম্পর্কে পড়েছি এবং জেনেছি। সেখানে আসলে জিনারা কিরকম চলাফেরা করে আর কিরকম রূপ ধারণ করে মানুষের কাছে আসে, সেই বিষয় সম্পর্কে আমি খেয়াল করেছি। আপনাদের জগৎ সম্পর্কে আমি রিসার্চ করেছি, কারণ ওইখানে তো আমি থেকেছি কয়েক মাস,
কাজ তো করেছি, মসজিদের নির্মাণ কাজ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর তো আপনার সঙ্গে আর দেখা হবে না আমার। তারপর আমি কি করব? আমি এটা নিয়ে চিন্তিত। মুরব্বী লোকটা তখন হামিমের দিকে তাকালো, তাকিয়ে বলল, আগামীকালকে কাজের জন্য প্রস্তুত হয়ে থেকো, আমি যথাসময় তোমাকে নিতে আসব। হামিম কোনো কথা না বলে বাড়ির দিকে চলে আসলো। প্রত্যেক মাসে একটা বড় বস্তা ওই বৃদ্ধ মুরব্বী লোকটা হামিমদের বাড়িতে পৌঁছে দিত এবং ওতে এত পরিমাণ আনাজপাতি থাকতো যে সেই আনাজপাতি দিয়ে তাদের 1 মাস বাজার না করেও নিরিবিলি চলে যেত। পাশাপাশি কিছু অর্থ, বিত্ত এবং টাকা পয়সা হামিমের হাতে দিত, বলতো, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার পড়ালেখার কাজ এবং বাকি কাজগুলো সম্পন্ন করবে। আর মুরব্বী লোকটা আর কিছু বলতো না। মসজিদের কাজ ততদিনে প্রায় শেষ হয়ে এসেছে। বিগত 6 মাস ধরে হামিম সেখানে কাজ করছে এবং 6 মাসের মধ্যে হামিম কখনো কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করেনি, কখনো কোনো প্রকার কোনো ইঙ্গিত করার চেষ্টা করেনি। হামিম তখন কাজ করছিল সেদিনকে। যাই হোক, মসজিদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এই কয়দিন হামিম আসলে এই মসজিদের নির্মাণ কাজের সময়ে তেমন কাউকে এখানে আসতে দেখেনি, বা কোনো জিন মেয়ে অথবা কোনো মহিলা জিনকে এখানে আসতে দেখেনি সে। বিদেশি মুরব্বী লোকটা তখন উত্তর দেননি। পরের দিন হামিম সেখানে কাজ করছিল। দুপুরবেলা খাওয়ার সময় হয়েছে। খাওয়ার সময় হামিম শুকনো রুটি আর গুড় দিয়ে তার খাবারগুলো খাচ্ছিল। ওই সময় হঠাৎ করেই একজন মেয়ে কথা বলতে বলতে আসছিল এবং তার আব্বাজানকে হঠাৎ করে ডাক দিয়ে উঠল। হামিম সামনের দিকে তাকালো। তখন হামিমের বয়স 15 বছর কি সামথিং। ওই সময়টাতে হামিম যখন সামনের দিকে তাকালো, সে দেখতে পেল তার বয়সী খুব সুন্দর একটি মেয়ে তার দিকে হেঁটে আসছে। হামিমের মনের মধ্যে হয়তো তখন ওই জাতীয় ফিলিংস জন্ম নেয়নি, কিন্তু প্রথম দেখায় হামিম মেয়েটাকে পছন্দ করে ফেলে। পছন্দ করার মতোই ব্যাপার। বৃদ্ধ লোকটি তখন হামিমের পাশেই বসেছিল। মেয়েটি টিফিন নিয়ে সেখানে এসে উপস্থিত হয়, বলে, বাবা, তোমার জন্য টিফিন পাঠিয়েছে আম্মাজান। তারপর হামিম তার দিকে তাকিয়ে থাকে হা করে। হামিম রুটি খাচ্ছিল আর তার দিকে হা করে তাকিয়েছিল। মেয়েটি তাকে টিফিন দিয়ে সেখান থেকে হেঁটে আবার চলে যায় এবং হামিমের দিকে এক দফা তাকায়। মেয়েটি বুঝতে পারে এই হচ্ছে সেই হামিম যার কথা তার আব্বাজান বাড়িতে প্রায় বলে। মেয়েটি যাওয়ার সময় বলে, তোমার নাম কি হামিম? হামিম তখন বলে, হ্যাঁ, আমার নাম হামিম, কিন্তু তুমি জানলে কিভাবে? তখন সেই মেয়েটি বলল, আমার নাম মেহেক। আমার আব্বা হুজুর মাঝে মধ্যেই তোমার কথা বাড়িতে বলে এবং বলে তুমি নাকি দেখতে খুব সুন্দর। আসলে তো তুমি দেখতে খুব সুন্দর। তুমি যে একটা মানুষ হয়ে এখানে এসেছো সেটা কি তুমি জানো? হঠাৎ করেই মেহেক এই কথা বলায় তার বাবা রেগে যায়। রেগে গিয়ে বলে কি যে, এখান থেকে যা, বেশি কথা বলছিস কিসের জন্য? মেহেক তখন সেখান থেকে চলে যায় এবং হামিম পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই মুরব্বী লোকটা একটি জিন এবং সে জিনের জগতে কাজ করতে এসেছে। হামিম তখন খাচ্ছিল। মুরব্বী লোকটা তার কাছে এসে বসলো, বলল, এই শুকনো রুটি নিয়ে এসেছো কিসের জন্য আজকে? তোমার কাছে কি ভালো খাবার নেই? তখন হামিম বলল, আজকে মা অসুস্থ, তিনি রান্না করতে পারেননি, আর ছোট বোনও স্কুলে গিয়েছে, সেজন্য এই খাবারই নিয়ে আসতে হয়েছে আমাকে। রুটি ছিল আর গুড় ছিল, সেটা নিয়ে এসেছি। লোকটি তার খাবারের ডাব্বা খুললেন, খুলে সেখান থেকে কিছু খাবার হামিমকে খেতে দিল। খেতে দেওয়ার পর বলল, নাও খাও। হামিম বলল, আমি তাহলে সত্যিই ধরেছিলাম আপনারা জিন জাতি এবং আমাকে এখানে নিয়ে কাজ দিয়েছেন, কিন্তু আপনারা বলতে চাচ্ছেন না বা স্বীকারও করতে চাচ্ছেন না যে আপনারা জিন জাতি। এটা আমি বুঝতে পেরেছি। বৃদ্ধ মুরব্বী লোকটার কথা শুনে তখন হামিম ভড়কে গেল, বলল যে, কি বলছেন? তাহলে সত্যি আপনারা জিন জাতি বা ওরা জিন? লোকটি বলল, হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটাই। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাকে প্রথম দিনই স্বপ্নে এসে বলে দিয়েছিলাম যে আমরা যে জিন বা আমাকে তোমার সঙ্গে দেখা হয়েছে এই কথা তুমি কাউকে বলবে না। আমি বিশ্বাস করি তুমি বলবে না, তুমি খুবই বুদ্ধিমান একটা ছেলে। হামিম তখন তার খাবারটা খেতে লাগলো। খুব সুস্বাদু খাবার ছিল এবং হামিম পুরোপুরি হয়ে বুঝতে পারলো সে এখন জিনের জগতে আছে এবং সে এই বিগত 6 মাস জিনের জগতেই কাজ করেছে। আর মাত্র 1-1.5 মাসের কাজই আছে। তারপর হামিম কি করবে সেই চিন্তাই করছে। খাওয়া দাওয়া শেষ করে হামিম বসে পড়ল। তখন বলল, খাবারটা খুব সুস্বাদু হয়েছে, এত মজার খাবার এর আগে আমি কখনো খাইনি। বৃদ্ধ লোকটি বললেন যে, এটা আমার মেয়ে রান্না করেছে, ও খুব সুন্দর রান্না করে, আমার জন্য ও রান্না করে পাঠায়। আজকে বোধহয় আমাদের কাজের লোকটি বাড়িতে আসেনি, সেজন্য ও নিজেই খাবারটা নিয়ে এসেছে। ও এখানকারই একটি মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা থেকে যাওয়ার পথে হয়তো ও আমাকে খাবারটা দিয়ে গেছে। আমি তোমাকে সেজন্য খাবারটা দিলাম। ওর নাম মেহেক। আমি ওর কাছে তোমার কথা অনেকবার বলেছি, এই জন্য হয়তো তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। তবে তুমি আমাদের এই কথা কিন্তু কাউকে বলো না।
আমি যে তোমাকে এখানে কাজ দিয়েছি সেটা শুধুমাত্র তোমার অসহায়তার কারণে, তাছাড়া কিন্তু কিছু না। তুমি এটা নিয়ে দয়া করে কোনো মানুষের কাছে কোনো কথা শেয়ার করবে না। হামিম তখন বলল, আমার প্রাণ থাকতেও করবো না এটা। আমি চাই যে আপনি আমাকে আমার এরকম ভাবে সারা জীবন স্নেহ করেন। মুরব্বী লোকটা হামিমের মাথায় হাত দিল এবং বলল, খুব বড় হ বাবা, তুই যেরকম ভাবে তোর বাবা মার পাশে দাঁড়িয়েছিস তোর বাবা মারা যাওয়ার পরে, এটা সকল ছেলেরা করে না, কিন্তু তুই করছিস, এটার জন্য তোকে সাধুবাদ জানাই। তুই বড় হবি অনেক। সেদিনকে হামিম খুব মন ভরা খুশি নিয়ে বাড়িতে ফিরল, কারণ সে এখন জেনে গিয়েছে সে যেখানে কাজ করে এবং ওই বৃদ্ধ লোকটি তাকে অনেক স্নেহ করে এবং অনেক আদর করে। তা না হলে তাকে এত পরিমাণ অর্থবিত্ত দেওয়া অথবা এই পরিমাণ সাহায্য সহযোগিতা করা কারোর পক্ষে সম্ভব নয়। তাও আবার একটা ভিন্ন গ্রহ, ভিন্ন মাখলুকাত হয়ে, ভিন্ন জাতি হয়ে। কোনো মানুষ হামিমকে সাহায্য করেনি, এই কথা হামিম সারা জীবন মনে রাখবে। সে যখন বিপদে পড়েছিল তার বাবা মারা যাওয়ার পর, তার আত্মীয় স্বজন পর্যন্ত তাকে সাহায্য করেনি। এমনকি তাই তার পরিবারের লোকজন, তার পাড়া প্রতিবেশী, আশেপাশের কেউ তাকে সাহায্য করেনি। কিন্তু এই বৃদ্ধ মুরব্বী লোকটা, তিনি তাকে সাহায্য করেছে এবং তিনি তাকে কাজ দিয়েছে এবং এই কাজের বিনিময়ে তাকে অর্থবিত্ত, টাকা পয়সা, খাবার দাবার সমস্ত কিছু দিয়েছে। ছোট্ট হামিম সেই ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এবং এই মুরব্বী লোকটার কোনো দয়ামা তখন পর্যন্ত হামিমের প্রতি কমেনি। হামিম বাড়িতে চলে আসলো সেদিনকে। আসার পর কেন যেন তার বারবার মেহেকের কথা মনে হচ্ছিল। মেহেকের সেই হঠাৎ করে কথা বলা, হঠাৎ চাহনি। মেহেক মেয়েটি অনেক সুন্দর এবং এত সুন্দরী মেয়ে হামিম তার স্কুলে বা আশেপাশে কোথাও কখনো দেখেনি। মেহেকের গায়ে একটা আলাদা মিষ্টি সুঘ্রাণ আছে। মেহেক যখন তার সামনে দাঁড়িয়ে কথা বলছিল হিজাব পরে, তখন মেহেককে দেখে হামিমের খুব ভালো লাগছিল, কিন্তু বৃদ্ধ লোকটি তাকে কথা বলতে দেননি। যাই হোক, পরের দিন হামিম সকালবেলা উঠে কাজের উদ্দেশ্যে চলে গেল। যেদিন শুক্রবার থাকতো সেদিন হামিম আগে আগে যেত এবং সেখানে গিয়ে কাজ করত। বৃদ্ধ সেই মুরব্বী লোকটা ছিলেন জিনেদের দেশের রাজমিস্ত্রি এবং তিনি তার আন্ডারে অনেক মিস্ত্রি নিয়ে কাজ করাতেন এবং ওই মসজিদ নির্মাণের কাজ তার হাতেই দেওয়ার কথা ছিল এবং সেটাই হয়েছে এবং ওইখানকার এলাকাবাসী সেটাই করেছিল। আমি যে এখানে কাজ করি সেখানে ওইখানে এলাকাবাসী এবং অনেকেই বিষয়টা জানতো, কারণ এখানে একজন মানুষ এসে কাজ করছে। বৃদ্ধ সেই মুরব্বী লোকটাই মূলত বুঝিয়ে বলেছে যে এখানে আমার সঙ্গে একজন মানুষ কাজ করবে, সে খুবই অসহায় অবস্থায় এখানে আছে, সেহেতু তোমরা কোনো কিছু বলো না। বৃদ্ধ লোকটি এভাবে সকলকে কনভিন্স করেছে। এর পরের দিন থেকেই আমার একটা অন্যরকম মজাদার অধ্যায় শুরু হলো। পরের দিন আমি যখন সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর একটা মজাদার ঘটনা ঘটলো। ঘটনাটা কিছুটা এমন ছিল, প্রত্যেক দিনের মতো মেহেক আজকেও খাবার নিয়ে এখানে উপস্থিত হলো। মেহেক প্রতিদিন খাবার নিতে আসলো। দ্বিতীয় দিন যখন মেহেক ওই বাটি ভর্তি করে খাবার নিয়ে আসলো, তখন মেহেকের আব্বাজান বললেন, কি ব্যাপার মেহেক, তুমিও যে আজকে খাবার নিয়ে এসেছো, ব্যাপার কি? মেহেক বলে উঠল, আব্বা হুজুর, তুমি যে কামচোরকে কাজে রেখেছিলে ওকে আম্মা বের করে দিয়েছে, কারণ ও কাজ শুধুমাত্র কাজে ফাঁকি দেয়। তোমার এখানে খাবার পৌঁছে দিয়ে ও প্রায় অনেকক্ষণ পর বাসায় যায়। আম্মা ততক্ষণ অনেক বেশি রেগে যায়। এই কয়েকদিনে ও এমনটাই করেছে, কিন্তু আম্মা এই জন্যই ওকে বের করে দিয়েছে, আর ও নিজেও এখান থেকে বেয়াদবি করে চলে গিয়েছে। বৃদ্ধ মুরব্বী জিনটা তখন রেগে গেল। রেগে গিয়ে বলল, কি বলছিস তুই? আচ্ছা যাই হোক। মেহেক বলল, আব্বা, আমি তো এই রাস্তা দিয়ে আমার মাদ্রাসায় যাই, আমি না হয় তোমার জন্য প্রত্যেকদিন খাবার দিয়ে যাব, তাতে কোনো সমস্যা কি? দুপুরের খাবার আমি এখানে তোমাকে দিয়ে গেলাম। মেহেক তখন আমার দিকে তাকালো এবং মুচকি হাসলো। হেসে বলল, হামিম, তুমি ভালো আছো? আমার দিকে তাকিয়ে ও এই কথা বলবে আমি ভাবতেও পারিনি, আর ও যে আমাকে চেনে সেটা আমি জানতামও না। হামিম, তুমি ভালো আছো কথা বলাটা শুনে আমার কাছে বেশ আনন্দ লাগলো, কারণ আজ পর্যন্ত এত যত্ন সহকারে আমাকে কেউ বলেনি যে তুমি ভালো আছো কিনা। আমি যে জিনের জগতে যাই, মানুষের জগতে ফিরি, এই কথা কেউই জানে না, অথচ আমি কাউকে এই কথা বলিও না। মেয়েটি আমার দিকে তাকালো। মেহেক আমাকে বলল যে, হামিম, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আব্বা হুজুর ওই পাশে গিয়েছেন, এদিকে আসো। আমি তখন সেখানে এগিয়ে গেলাম। মেহেক আমার দিকে তাকিয়ে বলল, তোমার কথা আব্বা হুজুর অনেক বলেন, তোমার বাবা নেই, তুমি তোমার মায়ের জন্য এখানে এসে কাজ করছো। সত্যি তোমার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগলো। তুমি খুব মেহনতি ছেলে এবং খুব ভালো। শোনো, তোমার জন্য আজকে আমি খাবার নিয়ে এসেছি, টিফিন কেনার মধ্যে আছে। আব্বা হুজুরকে অবশ্য বলিনি, অতিরিক্ত খাবার থাকলে উনি তোমাকে দিয়ে দিবে। আমি জানি উনি তোমার সঙ্গে বসে খাবার খান। আমি বললাম, হ্যাঁ মেহেক, এটা ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে এখন চলে যান, মালিক দেখলে রাগ করবে।
তখন মেহেক বলল, আপনি আপনি করে বলছো কিসের জন্য? আমরা তো একই বয়সী, তুমি আমাকে তুমি করে বলতে পারো। আমি তখন বললাম, মেহেক, আমি না কখনো কোনোদিন কোনো জিন জাতি দেখিনি, মানে মেয়ে জিন। তোমাকে দেখলাম, তুমি সত্যিই খুব সুন্দরী, এই জন্য একটু নার্ভাস ফিল করছি, যার কারণে আমি তোমাকে আপনি করে বলে ফেলেছি। মেহেক মুচকি হাসলো। মেহেকের হাসিটাও এত চমৎকার। সে খুব সুন্দর করে হিজাব পরে আছে, তার শুধুমাত্র চেহারাটুকুই দেখা যাচ্ছে, বাকিটুকু হিজাবের আড়ালে ঢাকা। সে বলল, আচ্ছা ঠিক আছে হামিম, আমি তাহলে এখন যাই, আমার মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে। মেহেক তখন ওইখান থেকে চলে গেল। আমি হেঁটে সেই গাছের গোড়ায় এসে বসলাম যেখানে আমি খাবার খাই। আজকে আমি খাবার মোটামুটি নিয়ে এসেছিলাম। আম্মা অসুস্থ ছিল, নিজে রান্না করে নিয়ে এসেছি। খাবার পর্যাপ্ত পরিমাণ ছিল না, তবুও সেই খাবারগুলো খাচ্ছিলাম। মেহেকের আব্বাজান যখন খাবারের সেই ক্যারিয়ার বাটিটা খুললেন, খোলার পর দেখলো সেখানে খাবারের পরিমাণ বেশি। তারপর সে আমার কাছে গিয়ে এসে বলল, হামিম, তুমি কি খাচ্ছ এটা? আজকেও তোমার আম্মা অসুস্থ, তাই না? খাবার কম নিয়ে এসেছো। আচ্ছা আমার কাছে আসো, আমার কাছে খাবার অনেক বেশি আছে। তুমি কালকে খাবারের প্রশংসা করেছিলে না, নাও আজকে খাও। আসলে মেহেক খুবই বুদ্ধিমতী, তা না হলে সে এরকম বুদ্ধি করে খাবার দিয়ে যায় যে তার বাবা দিতে অটোমেটিক্যালি রাজি হয়ে যায়। মেহেক খুব সুন্দর রান্না করে, সেটা তার হাতের ওই খাবারটা খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি। মেহেক আজকে হরিণের মাংস রান্না করে নিয়ে এসেছিল। আমি যখন খাবারটা মুখে